আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গত এক রাতে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, 52টি ভূপাতিতের দাবি করছে কিয়েভ। জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন দাবি পাকিস্তানের। এরপরে জানিয়ে দেব সংকটের মধ্যেও সুদহার অপরিবর্তিত রেখেছে রাশিয়া। এদিকে সিরিয়া পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব হাসিনা পালিয়ে গেছেন দিল্লিতে, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত এক রাতে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা, 52টি ভূপাতিত, দাবি কিয়েভের। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে গত রাতে রাশিয়ার 103টি ড্রোন হামলার মধ্যে 52টি ভূপাতিত করা হয়েছে। কিয়েভের সামরিক বাহিনী এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছেন। তাদের দাবি অনুযায়ী ওই রাতে রাশিয়ার 44টি ড্রোনের ট্র্যাক হারিয়ে গেছে এবং একটি ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে প্রবেশ করেছে। বাকি ড্রোনগুলোর ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে খেরসন, মাইকোলাইভ, চেরনিহিভ, সুমি, ঝিটোমির এবং কিয়েভ অঞ্চলে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনের ছাদে গিয়ে আশ্রয় পড়েছে, ফলে সেখানে আগুন ধরে গিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন দাবি পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ওই কর্মকর্তা বলেছিলেন, পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তার বক্তব্যকে ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপরীতে বলে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ বলেছেন, এই অভিযোগগুলো ভিত্তিহীন, যৌক্তিকতা ও ইতিহাসের অনুভূতি বর্জিত। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বিবৃতিতে পাক মুখপাত্র বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সরবরাহের উপায় সম্পর্কে কথিত হামলার হুমকি এবং মার্কিন কর্মকর্তার দ্বারা উত্থাপিত দুর্ভাগ্যজনক পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অভিযুক্ত ভূমিকার জন্য আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইট এন্টারপ্রাইজ সহ ইসলামাবাদ ভিত্তিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং করাচির বেসরকারি সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। ফিনারের বক্তব্যের জবাবে মুখপাত্র মুমতাজ জাহারা দুঃখ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, 1954 সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক বহুমুখী সম্পর্ক উপভোগ করে আসছেন। সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো বিশেষ করে কোনো প্রমাণ ছাড়াই এই সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমালোচনা ভারতের স্বার্থ দ্বারা প্রভাবিত এবং এটি আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। মুখপাত্র বলেন, আমাদের প্রতিবেশী শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রকাশ উপেক্ষা এবং আড়াল করে পাকিস্তানের সক্ষমতা নিয়ে মার্কিন উদ্বেগ স্পষ্টতই অন্যদের প্ররোচনা সংগঠিত হচ্ছে। এদিকে সংকটের মধ্যেও সুদহার অপরিবর্তিত রেখেছে রাশিয়া। রাশিয়ার রেকর্ড 21% তার সুদহার অপরিবর্তিত রেখেছে। আজ দেশটির কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উচ্চ ভোক্তা মূল্যস্ফীতি সত্ত্বেও সুদের হার আরও বৃদ্ধি থেকে বিরত রেখেছে রাশিয়া।
মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন। দেশটির প্রভাবশালী ব্যবসায়ী ও ক্রেমলিনের ঘনিষ্ঠ ধনকুবেদের সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। তারা বলেছে, উচ্চ সুদ হারের কারণে ব্যবসায়িক কার্যক্রম এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সামরিক ব্যয় এবং সাধারণ ভোক্তাদের জন্য মূল্য স্থিতিশীল রাখার মধ্যে দেশটির অর্থনীতিতে যে টানপোড়েন চলছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তা আবারও স্পষ্ট হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, অক্টোবরে সুদ হার বৃদ্ধির কারণে ঋণ গ্রহণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবারও চাপের মুখে পড়েছে। তারা পরবর্তী বৈঠকে সুদ হার বৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তাদের প্রত্যাশা, বর্তমান ৯.৫% মূল্যস্ফীতি আগামী বছর ৪% নেমে আসতে পারে। রাশিয়ার কারখানাগুলোতে এখন ৩ শিফটে কাজ চলছে। একদিকে শ্রমিক সংকটে মজুরি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সেনাবাহিনীতে যোগদানের জন্য মানুষের অ্যাকাউন্টে আকর্ষণীয় বোনাস আকারে প্রচুর রুবল পৌঁছে দেওয়া হচ্ছে। এসব কারণে বাজারে দাম বেড়েই চলেছে। এর পাশাপাশি রুশ মুদ্রা রুবেলের অবমূল্যায়ন হওয়া আমদানি পণ্যের মূল্য বেড়ে চলেছে। ফলে রাশিয়ার এখন বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন থেকে আমদানিকৃত গাড়ি ও ভোক্তা ইলেকট্রনিক্সের মতো পণ্যের দাম বাড়িয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ব্যাহত হওয়ায় চীনের সঙ্গে রাশিয়ান বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তেল রপ্তানির আয়ের মাধ্যমে নিজেদের সামরিক ব্যয় সামলাচ্ছে রাশিয়া। ইউরোপের নিষেধাজ্ঞার পর রুশ তেলের গন্তব্য হয়ে গেছে ভারতের নতুন নতুন ক্রেতারা। এদিকে রুশ তেলের উপর ব্যারেল প্রতি $60 মূল্যসীমার মতো নিষেধাজ্ঞা মেনে চলছে না ভারত ও চীন। এদিকে সিরিয়া পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা বিবেচনা করতে হবে আহ্বান জাতিসংঘের। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর দেশটির উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান প্রেসিডেন্ট অ্যামি পোপ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপকে উদ্ধৃত করে জেনেভা থেকে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। জেনেভায় এক সংবাদ সম্মেলনে অ্যামি পোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা, মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি পরিবর্তনের জন্য এসব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এদিকে শেখ হাসিনা পালিয়ে গেছেন দিল্লিতে। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু চলতি বছরের মাঝামাঝি সেই সম্পর্কের টানপোড়েন শুরু হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে এবিসি নিউজের করা এক প্রতিবেদনে এই কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেনজি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া এই আন্দোলন ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে নির্বাসিত রয়েছেন। এর পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেফতার এবং ভারত বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এখন দক্ষিণ এশীয় এই দুই জায়ান্ট দেশের মধ্যে তলানিতে সম্পর্ক নেমে এসেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিরাজমান। আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত। যদিও আফগানিস্তান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সকলেই সাম্প্রতিক রাজনীতি এবং অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করছে, কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনামল গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন।